নিজুম মজুমদার, আপনি বলছেন যেখানে সেনাপ্রধানের নিজেরই নিরাপত্তা নাই, আপনি বরং বলছেন আপনার কাছে খবর আছে যে তাকে খুন করা হতে পারে, এরকম একটি তথ্য আপনার কাছে আছে। সেখানে তো শেখ হাসিনার নিরাপত্তা আরো কঠিন একটি ব্যাপার, চ্যালেঞ্জের ব্যাপার নিঃসন্দেহে। কিন্তু আমাকে একটু বলেন যে সেনাবাহিনীর ভিতরে এই যে অস্থিরতা, এটার নেপথ্যে এই যে এখন যাদেরকে আমরা দেখছি, এটাও কি এই কারণে এটার পেছনে কাজ করছে এই যে বরখাস্তকৃত সাবেক সেনা সদস্য সৈনিক যারা, তারা কি এই জুলাই অভ্যুত্থানের অংশ নাকি এরা? আমাকে একটু ব্যাখ্যা করতে পারেন নাকি? আপনার সেনাবাহিনীর ভিতরে অস্থিরতা তৈরি করছে একটা সমন্বিত গ্রুপ। কয়টা নাম তো আমি বলতেই পারি। সেটা হচ্ছে যে রাওয়ার কিছু সদস্য, পুরাতন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া মাঝখানে প্রবল ভাবে চেষ্টা করেছে, সে এখন থেমে নেই, সে সম্ভবত কোনো একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে, ফলে এই মুহূর্তে সে নেই আসলে। কিন্তু সাবেক কিছু কথিত সেনা কর্মকর্তা যারা প্রবল ভাবে ওয়াকারুজ্জামানের বিরোধী, তারা কাজ করছে। কিছু মিড লেভেলের অফিসার আছে, তাদের একটা জোট আছে, এরা কিছু কাজ করছে। আর তাছাড়া বাইরের কিছু অংশ শক্তি এখানে কাজ করছে। তো একটা সমন্বিত গ্রুপ, আর পলিটিশিয়ানদের মধ্যে বেশ কিছু পলিটিক্যাল পার্টির নেতা এটা নিয়ে কাজ করছে, এবং তারা অখ্যাত পলিটিক্যাল পার্টির নেতা, এটা আপনি জেনে রাখেন। আর বিদেশি শক্তি তো আছেই, বিশেষ করে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই। সো এদের আমি কয়েকটা মিটিং এর কথা জানতে পারি, কয়েকটা কথা বলতে পারি, এবং আমি যতদূর জানি, মানে আমাকে যতদূর জানানো হয়েছে সেইটা অনুযায়ী হচ্ছে যে তারা তিনটা আসলে তাদের পরিকল্পনা। একটা হচ্ছে তাকে পদত্যাগ করে সেফ এক্সিট, দ্বিতীয়ত হচ্ছে তার বিরুদ্ধে একটা কু করা, থার্ড হচ্ছে তাকে অ্যাসাসিন করা। এই হচ্ছে তিনটা জায়গা, ওরা এই তিনটা জায়গা নিয়ে কাজ করছে। আপনি জানেন যে 5ই অগস্ট যখন সংগঠিত করবে বলে হয়েছে, তার সেটা কিন্তু একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে হয়েছে। আপনি যদি ফরাদ মজাহারের একটা বই আছে, সে 2023 সালের 5ই অগস্টে বইটা লেগেছে, গণ অভ্যুত্থান পঠন। এই বইটা যদি সুযোগ হয় কখনো আপনি পড়ে দেখবেন, ওই বইটা পড়লে আপনি বিস্মিত হয়ে যাবেন যে এই ছক তো বহুদিনের। ফলে আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে বলছি, এই ছকটা হচ্ছে সেনাপ্রধান হয়তো বা ওয়াকিবল আছে, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, কিন্তু এই ছকটা হচ্ছে। ইয়েস, তার কিছু খুবই বিশ্বস্ত অফিসার্স বন্ধু আছে, অফিসার্স আছে, এবং সেনাবাহিনীতে তার ব্যাপারে এক ধরনের হারমোনাইজড একটা গ্রুপ আছে যারা তাকে প্রোটেক্ট করছে। এটা তার শক্তির একটা জায়গা, এটা সত্যি কথা। কিন্তু এও বলে রাখা ভালো যে তাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, আমলাদের একটা বড় অংশ তাকে অপছন্দ করছে। তারপরে হচ্ছে যে আর এই ইউনূসের সাথে তো তার একটা একদম মুখোমুখি একটা অবস্থানের মধ্যে সে গেছে। সো এইসব হচ্ছে। আপনি জানেন যে বঙ্গভবনে অলরেডি আপনার সৈন্য বৃদ্ধি করা হয়েছে, আপনার বিভিন্ন জায়গাতে সৈনিকদেরকে খুবই হাই অ্যালার্ট থাকতে বলে দেওয়া হয়েছে। এগুলো অনেক কিছু, যেগুলো আমি আসলে স্ট্র্যাটেজিক কারণে অনেকের নাম, অনেক ঘটনা, অনেক কিছু আমি এখন বলবো না, কিন্তু আমি জানি, এটা হচ্ছে কথা। যতদূর জানি ভালোই জানি। তো যতটুকু আমি বললাম, আমার মনে হয় এতটুকু মোর দ্যান এনাফ। আপনার প্রোগ্রামের মাধ্যমে সেনাপ্রধান আরেকবার জানুক যে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, আইদার তাকে পদত্যাগের জন্য অফার দেওয়া হবে এবং তাকে সেফ এক্সিট কানাডাতে যাওয়ার জন্য বলা হবে, এবং তাকে একটা সুনির্দিষ্ট প্যাকেজ বলা হয়েছে যে আপনি এভাবে চলে যাবেন। তিনি সেটি রিফিউজ যদি করেন, তাকে একটা উৎখাতের চেষ্টা করা হবে মেজর কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার পর্যায়ের বেশ কিছু সমন্বিত আপনার অফিসারদের মাধ্যমে। এটিতে যদি তারা ব্যর্থ হয়, এটি একটি চেষ্টা করা হবে, এটি করা হলে তাকে একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্পট নেওয়া হতে পারে। এবং এটা আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে এটা আমাকে আমার খুবই স্ট্রং সোর্সদের মাধ্যমে আমি জেনেছি। আর এটা বিশ্বাস এবং অবিশ্বাস, এটা মানুষের উপরে। আমি তো, আমার পক্ষে সম্ভব না আমি বলে বসবো যে অমুক গোয়েন্দা সংস্থা আমাকে বলেছে, তমুক বলেছে। তবে এইটা আপনি জেনে রাখেন যে বাংলাদেশ থেকেও আমাকে অ্যালার্ট করা হয়েছে, বাংলাদেশের বাইরে থেকেও অ্যালার্ট করা হয়েছে। তাদের ধারণা যেহেতু আমি পাবলিকলি বলি, আমার মাধ্যমে এই জিনিসটা ছড়ানো সম্ভব, তাই আমি এটা বলেছি।
এখন অনেকেই বলছেন যে জরুরি অবস্থা জারি হবে কিনা, সেনাপ্রধান যেটি আমি আজকে একটা আয়োজন করেছিলাম, সেখানে বলা হয়েছিল যেভাবে করে পরিস্থিতি এগুচ্ছে, বন্দর দেয়া হচ্ছে, আমাদের পোর্ট কি বলে এটারে, পোর্ট দেওয়া হচ্ছে, করিডোর দেওয়া হচ্ছে, যেভাবে করে সবকিছু অগ্রসর হচ্ছে, ফলে আমাদের দেশটাই বিক্রি করা হচ্ছে, এরকম একটি কথা এসেছিল। সেখানে বলা হয়েছিল যে উত্তরণের একটি মাত্র পথ আছে, সেটা হচ্ছে ইউনুস না ওয়াকার, বলা হচ্ছিল যে ওয়াকার। হ্যাঁ, তো এখন সেনাপ্রধান কি দায়িত্ব গ্রহণ করবেন এবং সেখানে কি সমাধান আছে? সেখানে কি তিনি নিজের জীবন এবং দেশকে বাঁচাতে পারবেন বলে আপনি মনে করেন? জি, এটা আমাকে বলছেন? না, আমি নিজুম মজুমদারকে বলছি। আচ্ছা, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য আপাতত করব না। জি, আমি বলি যে এই পরিস্থিতিতে আমরা যদি বাংলাদেশ সংবিধানের 141-এর ক অনুচ্ছেদটা দেখি, সেখানে কিন্তু একটা নির্দেশনা রয়েছে। সেই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারেন। জরুরি অবস্থা জারি করার এখানে দুইটা বিধান, একটা হলো বহিঃশত্রুর আক্রমণ আসলে অথবা আভ্যন্তরীণ যদি কোনো গোলযোগ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রাখার জন্য মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের 141-এর ক অনুচ্ছেদ অনুযায়ী দ্বিতীয় প্যারার বিধান মতে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন এবং জরুরি অবস্থা জারি করে 120 দিনের মধ্যে 120 দিন তিনি রাখতে পারেন, এই বিধান রয়েছে। এখন দেশের যেই পরিস্থিতি, এটা গোলযোগ, এর সাথে আর বেশি গোলযোগ কি হতে পারে? আপনি দেখেন করিডোর দিয়ে দিচ্ছে কারো কাছে না জিজ্ঞেস করে। সেখানে কিন্তু আমি ধন্যবাদ দিব সেনা প্রধানকে, নিজুম ভাই হয়তো আমার সাথে একমত নাও হইতে পারেন, সেনাপ্রধান কিন্তু সেখানে একটা কন্ডিশন দিয়েছে। কন্ডিশনটা ছিল এরকম যে করিডোর দেওয়ার আগে এই 12 লক্ষ রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে, নেওয়ার পরে করিডোর নিয়ে কথা বলবো। এই কথার জন্য আমি সেনাপ্রধানকে ধন্যবাদ জানাবো যে উনি একটা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। এই কন্ডিশনটা বাস্তবায়ন হবে না, করিডোরে দেওয়া যাবে না, উনি এই লাইনে গেছেন। এই জন্য সেনাপ্রধানকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জি, এবং এই দেশের এখন যে গোলযোগ সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে আমি মনে করি মহামান্য রাষ্ট্রপতি ওই রকম পজিশনও স্টেপ নিতে পারেন, সেই ক্ষেত্রে সেনাপ্রধানের সহযোগিতা একান্ত কাম্য। জি, নিজুম মজুমদার, শেষ করব আমি, যদি শেষ কিছু বলেন। বাংলাদেশের এখনকার পুরো পরিস্থিতিকে অনেকেই মনে করে যে মার্কিন একটা বড় ধরনের প্রভাব। সাধারণ জনগণকে এটা জানানো আমার জন্য খুবই জরুরি যে এই পুরো ঘটনাটার একটা ছক ইসরায়েলি খুবই শক্তিশালী একটা লবির মাধ্যমে হচ্ছে এবং ইসরায়েল এখানে খুবই আপার হ্যান্ডে আছে, ইসরায়েলি যে অংশটা, ফলে ইসরায়েল এখানে জড়িত হয়ে গেছে। এটা আপনাদেরকে জানিয়ে রাখা খুবই জরুরি যে ইসরায়েল সমর্থিত একটা স্ট্রং গ্রুপ এখানে অপারেট করছে, যেটা আমাদের সবার জন্য খুবই ডিস্টার্বিং এবং এটা সামনে পরিষ্কার হবে। সামনে আজকে যা হচ্ছে, যা দেখতে পাচ্ছেন, এগুলো তো সামনে নিশ্চয়ই একদিন খোলাসা হবে। আমরা হয়তোবা বলতে পারবো স্ট্র্যাটেজিক্যালি, কারণে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে ওয়াকার সাহেব ক্ষমতা নিতে পারবেন কিনা বা তিনি কিভাবে করবেন না করবেন, লক্ষ্য করে দেখবেন যে আমি প্রশ্নের উত্তর আপনাকে দেইনি, সেটাও সঙ্গত কারণ রয়েছে। কিন্তু দেশের সাধারণ মানুষের জানা প্রয়োজন। দেখেন, আমি যখন এই কথা বলছি তখন সাধারণ মানুষ প্রশ্ন তুলবে, হ্যাঁ নিজুম ভাই তার আবার তার সোর্স, নানান ধরনের ব্যঙ্গ বিদ্রুপ। কিন্তু এটাও ঠিক যে যারা আমাকে একটা দীর্ঘ সময় ধরে চেনেন, আমার প্রেডিকশন গুলো সম্পর্কে জানেন, আমি তো পরিষ্কার করে 2 বছর আগে বলেছিলাম দেশের কি হবে। কে বলতে পেরেছিল যে ইউনুস ক্ষমতা নেবে? আমি বলেছিলাম। হোসেন জিল্লুরের কথা কে বলেছে? আমি বলেছিলাম। সিআইএ এর এখানে কিভাবে অপারেট করে সেটা আমি বলেছিলাম। এইসব কথা তো দীর্ঘ সময় ধরে বলে এসেছি এবং আমি 2024 সালের 17 জানুয়ারি বলেছি যে সরকার উৎখাতের সমস্ত পরিকল্পনা শেষ, শুধু এক্সিকিউট ডেটটা আমরা জানি না। তাই হয়েছে, আপনারা আমার ফেসবুকে গিয়ে দেখে আসেন। সুতরাং আমি আপনাকে এই কথাটা পরিষ্কার করে বলছি। আমি ততটুকুই বলি যতটুকু আমি পাবলিকলি বলতে পারি। হবে না কি, কোনটা বলেছি? কোনটা? জুলাই আন্দোলনের সময়ে জুলাইয়ের শেষের দিকটাতে আপনি বলেছেন কিছুই হবে না, সবকিছু নিয়ে সেনাবাহিনী তখন পর্যন্ত আমাদের কাছে সেনা এবং লাস্ট ডে পর্যন্ত বলেছি, কারণ লাস্ট ডে পর্যন্ত আমার যাদের সাথে কথা হয়েছে নিশ্চয়ই আমি আমার বইতে এগুলো লিখবো যখন সেই পরিবেশটা আসবে। আজকে তাদের অনেকের উপরে আমাকে ভরসা করতে হয় বলে আমি তাদের নাম এখানে বলতে পারবো না, তাদেরকে আমি লজ্জা দিতে চাইও না। সুতরাং যারা আমাকে এই আস্থাটা দিয়েছে লাস্ট মোমেন্ট পর্যন্ত, যারা বলেছে, তাদেরকে আমি এই ভরা মজলিসে এই অপমানটা করতে চাই না বলে আমি আপনাকে বলছি না। এখন আমি কার উপরে চলি? আমি কি আপনার মানে সৃষ্টিকর্তা? তা তো না।
আমি এই প্রেডিকশন গুলো দেই আমার সোর্সের উপরে ডিপেন্ড করে। আমার সোর্স যদি শেষ মুহূর্তে আপনার বিট্রে করে বসে, বা সোর্স বিট্রে করছে না, সোর্সের ধরেন মেইন মাথারা যদি বিট্রে করে বসে, আমার তো কিছু করার নেই। মানে এই সিদ্ধান্তগুলো হয়েছে, শুনুন, 4 তারিখ রাতে যে সিদ্ধান্ত হয়েছে, 4 অগস্ট রাতে যে সিদ্ধান্ত হয়েছে, যে পরিকল্পনা হয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে কোনো মানুষ মারাও যেত না, সেই পরিকল্পনা হলে কেউ ঢাকাতে ঢুকতেও পারতো না। এইটা জেনে আমি ঘুমাতে গিয়েছি, এবং এটা নিশ্চিতভাবে এটা সফল হতে পারতো যদি সেনাবাহিনীর একটা অংশ বিট্রে না করতো। সেগুলো আমি আপনাকে বলবো না, বিকজ এখনো আমি মনে করি যে আমার এগুলো বলার সময় আসেনি, কারণ এখনো আমি অনেকের উপরে ভরসা করি। ফলে আপনি আমাকে যেই কথাটা বললেন যে আপনার তো ওইটা হয়নি, আমার 3টা 4টা সত্যি হয়েছে, একটা আমার হয়নি, সেটা তো আমার সোর্সরা আমাকে মিসগাইড করেছে, এখনো আমাকে মিসগাইড করতে পারে। এটাও আমি এক্সক্লুশন ক্লজ আপনাকে দিয়ে রাখলাম, কিন্তু আমার দায়িত্বের জায়গা থেকে আমার প্রেডিকশন তো আমি দেবই। জি, বুঝতে পেরেছি। না, তা তো বটেই, আমাদেরকে তো দিন শেষে সোর্সের উপর নির্ভর করতে হয়, সেই সঙ্গে আবার নিজস্ব বুদ্ধি বিবেচনাটাও কাজে লাগাতে হয়। আপনাকে যদি আপনি যে বুদ্ধি বিবেচনার কথা বললেন, আচ্ছা, এখন যদি আমাকে যদি ধরেন ফর এক্সাম্পল, আমাকে যদি সেনা প্রধান বলেন টেলিফোনের মধ্যে যে আগামীকালকে আমার 1 লক্ষ সৈনিক থাকবে, আমার 5টা লেয়ারে কাজ করবে, এই ঘটনা হবে, একটা মাছি আমি ঢুকতে দেব না। সকালবেলায় উঠে যদি দেখেন না আমি আই হ্যাভ চেঞ্জড মাই মাইন্ড, দেন আমি আমার বুদ্ধি বিবেচনা কোন জায়গায় কাজে লাগাবো? ও, এটা তো এখন আমাকে বলতে হয়, ধরেন উনি তো মানে কথা বলছেন। না এইটা ঘটেছে, এইটা ঘটেছে, আমি আপনাকে বলি পাবলিকলি বলছেন যে আমি গুলি করব না, সেখানে আমাকে যদি 8-10 জন এসে কানে কানে আমাকে বলে যে না করবে, মানে না রাখেন, আপনি গুলিতে সমাধান খুঁজতেছেন কেন তাও তো আমি বুঝতেছি না। গুলি করেই একমাত্র ঠেকানো যায়, গুলি করতে হবে কেন? আমি যদি সেনাপ্রধান হতাম, আমি যদি সেনাবাহিনীর অফিসার হতাম, আমি তো গুলি করতাম না। কাকে কিভাবে ট্রিট দিতে হয় সেটা আমার জানা আছে। বেনজির আহমেদ গুলি করেছিলেন যখন এই 2013 সালে যখন এরা জঙ্গি হামলা করেছিল? না। তখন কি আওয়ামী লীগকে কাউকে খুন করতে হয়েছিল? তাদেরকে কানে ধরে ঢাকা শহর ছাড়তে হয়েছিল কেন? সুতরাং শুধুমাত্র আপনার ওই পিস্তল থাকলেই হয় না, এটার জন্য আপনাকে প্র্যাকটিসও করতে হয়। এই জন্য বেনজির আহমেদকে আমরা ধন্যবাদ দিই। আমি তো বেনজির আহমেদের রীতিমতো ভক্ত, এই কারণে অ্যাটলিস্ট এই লোকটা একটা কাজ করেছে। তারপরে আপনি এটা চিন্তা করে দেখেন, আমাদের সাবেক আরেকজন সেনা প্রধান আছে আজিজ আহমেদ, তিনি থাকাকালীন অবস্থায় যখন সাইদির আপনার এই বিচারের পরে যে অরাজকতা করেছিল, তিনি তো তখন বিজিবির হেড ছিলেন। তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কারণে, তার প্রস্তুত পণ্যমতির কারণে, তার স্মার্টনেসের কারণে সে সময় বাংলাদেশ রক্ষা পেয়েছিল। তিনি কি কাউকে জিজ্ঞাসা করে বিজিবির লোককে রাস্তায় নেমেছেন? না, সিদ্ধান্ত তিনি আগে নিয়েছেন, তারপরে তিনি জানিয়েছেন, কারণ তিনি একজন স্মার্ট সেনা, তখন তো তিনি বিজিবির প্রধান ছিলেন। ফলে সবকিছু আপনাকে অস্ত্র, গুলি, মৃত্যু তা কেন করতে হবে? স্ট্র্যাটেজিক্যাল আপনি অনেক কিছু করতে পারতেন, যেটা করেন। রাইট, আপনার সঙ্গে এগ্রি। আজকে আমরা বহু বছর পরে, মানে আমি আমার সাংবাদিকতায় কখনো দেখি নাই যে সেনাবাহিনী, পুলিশ ঢুকেছে প্রেস ক্লাবে আমি দেখেছি, কিন্তু সেনাবাহিনী প্রেস ক্লাব ঘেরাও করে রেখেছে এরকমটি কিন্তু দেখিনি। 1/11 এর সময়ও দেখিনি। হ্যাঁ, আজকে কিন্তু একটা অভাবিত একটা দৃশ্যের অবতারণা হয়েছে প্রেস ক্লাব। জানেন, প্রেস ক্লাব অনেক কিছুর প্রতীক। এই বিষয়ে কিছু বলবেন? দেখুন, এটা তো আমার কাছে সাধারণ ঘটনা মনে হচ্ছে। আপনি বাংলাদেশে যে জিনিসটা কখনো দেখেননি, যেটা আজকের জন্য অভাবনীয় হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে একটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য একজন অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। এটা হচ্ছে অভাবনীয় ঘটনা। প্রেস ক্লাবে আপনার কোনোদিন যদি কোনো গোলযোগ হয়, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতেই পারে, এটা কোনো অভাবনীয় কোনো ঘটনা না। আমাদের দেশে এই প্রথম কোনো অভিনয়ের জন্য কাউকে গ্রেফতার করা হয়েছে। কোন ড্রেসের জন্য তাকে লিগাল নোটিশ পাঠাতে কোনোদিন শুনেছেন যে অমুক অভিনেত্রী অমুক ড্রেস পরেছে বলে লিগাল নোটিশ? মানে কিছু কিছু ফকিরের বাচ্চা আছে, কিছু 2 পাতা আপনার কোনোভাবে জজ কোর্টের একটা সার্টিফিকেট পেয়েছে, মনে করেছে যে একটা লিগাল নোটিশ দিয়ে সে দেশে সবার সামনে আসতে চায়, তারা আজকে লিগাল নোটিশ পাঠাচ্ছে। লিগাল নোটিশ ইজ এ পিস অফ এ ট্র্যাশ, ইজ এ শিট। একটা লিগাল নোটিশ দিয়ে কি হয়? আমরা এগুলো দেখতে পাচ্ছি। কেউ পোশাক পরতে পারবে না, কেউ যেতে পারবে না। আপনি কোনোদিন শুনেছেন যে একজন নারীকে বেল্ট দিয়ে পেটাচ্ছে তার ড্রেসের কারণে? এগুলো হচ্ছে অভাবনীয় ঘটনা। আমাদের এগুলো বলা উচিত মানুষের সামনে, তাই না? আওয়ামী লীগ কেউ সমর্থন করতে পারবে না, কেন করতে পারবে না? কি কারণে করতে পারবে না? সো এই ঘটনাগুলো অভাবনীয় ঘটনা। প্রেস ক্লাবের ভেতরে আর্মি ঢুকেছে, এটা আমার কাছে খুবই
এই সময় খুবই স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে, একেবারেই অস্বাভাবিক কোনো ঘটনা না। যেই পরিমাণ দুর্বৃত্ত, যেই পরিমাণ রাজাকারের বাচ্চারা সাংবাদিক আছে, যাদেরকে দেখলাম মোটামুটি, হ্যাঁ, মোবাইল একটা আর একটা স্ট্যান্ড একটা কোত্থেকে জোগাড় করেছে আপনার নিউ মার্কেট থেকে 200 টাকা দিয়ে, বা সাংবাদিক হয়ে গেছে কাঁধে একটা ব্যাগ। দেখলাম তো সাংবাদিকের কোয়ালিটি কি, কারা কি করছে না করছে, প্রথম আলো থেকে শুরু করে সবারই তো চেহারা দেখলাম আমরা। সুতরাং এদেরকে নিয়ে আমি আসলে, খুবই কম সাংবাদিক আছে যারা এখন সত্যি কথা বলতে পারে। তাও তো আপনি সাহস করে বলছেন। এখন আপনার মতো কজন আছে, বলতে পারছে কয়জন? দেখেন না, দালালিতে ব্যস্ত। সুতরাং আপনি কদিন আগে একটা প্রোগ্রাম করেছেন, সেটার জন্য আপনাকে শুলে চড়ানো হয়েছে, কেন আপনি প্রোগ্রাম করলেন? সো এইসব কথা বলে তো লাভ নাই। সুতরাং আমার কাছে গুরুত্বপূর্ণ আজকে নিউজ হচ্ছে যে নুসরাত ফারিয়াকে তার অভিনয়ের জন্য গ্রেফতার করা হয়েছে। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ।